নয়নবাবু বয়সে প্রায় ৭ ছুঁই, তবু চোখে মুখে একটা অদ্ভুত জলভাব। গ্রামের পুরনো বাড়িটায় তিনি একা থাকেন। বাড়িটা এমন যেন সময়ের সাথে সাথে দেয়ালগুলো নিজের মধ্যে অনেক গল্প জমিয়ে রেখেছে। কাঠের দরজা জানালাগুলো খোলার সময় ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে, আর রাত হলেই বাড়ির চারপাশে কেমন যেন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে আসে। নয়নবাবু কিন্তু এসব পাত্তা দেন না। তিনি বাড়ির পেছনের বাগানে বসে পুরনো রেকর্ড প্লেয়ারে গান শোনেন, আর মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ হাসেন, যেন কোনো গোপন কথা মনে পড়ে গেছে। এই বাড়িতে নীলার আগমন ঘটল এক বর্ষার দুপুরে। নীলা নয়নবাবুর একমাত্র নাতনি, বয়স মাত্র ১৯। শহরের কলেজে পড়ে, চঞ্চল, দুষ্টু আর একটু বেশিই কৌতূহলী। তার মা বাবা ব্যবসার কাজে বিদেশে গেছে, তাই গ্রীষ্মের ছুটিতে নীলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে দাদুর কাছে। নীলা এই গ্রামের বাড়িতে আগে কখনো আসেনি। শহরের ঝকঝকে জীবনের সাথে এই পুরনো ধুলোমাখা বাড়িটা তার কাছে যেন অন্য জগৎ। দাদু, এই বাড়িতে তুমি একা থাকো কি করে? এত শান্ত, কেমন যেন ভয় লাগে। নীলা তার রঙিন ব্যাগটা মাটিতে নামিয়ে বলল। তার চোখে একটা দুষ্টু হাসি, যেন সে দাদুকে খোঁচা দিতে যায়। নয়নবাবু চোখ তুলে তাকালেন। তার ঠোঁটের কোণে একটা হাসি খেলে গেল, কিন্তু সেটা এমন যেন হাসিটা কিছু একটা লুকিয়ে রাখছে। ভয়? আরে, এই বাড়ি তো আমার বন্ধু। তুই থাক, দেখবি কত মজা। তার কথার মধ্যে একটা অদ্ভুত সুর ছিল, যেন নীলাকে কিছু একটা বোঝাতে চাইছেন, কিন্তু বলছেন না। প্রথম কয়েকদিন নীলা বাড়িটা ঘুরে ঘুরে দেখল। পুরনো আলমারি, ধুলো জমা বই আর ছাদের কোণে ঝুলন্ত মাকড়সার জাল, সব কিছুই তার কাছে রহস্যময় মনে হল। একদিন সন্ধ্যায় নয়নবাবু বাগানে বসে পাইপে তামাক টানছিলেন। নীলা এসে তার পাশে বসল। বাইরে বৃষ্টি পড়ছে, আর বাড়ির ভেতর থেকে কোথাও যেন একটা ফিস ফিস শব্দ ভেসে আসছে। দাদু, এই বাড়িতে কি ভূত আছে? নীলা হেসে জিজ্ঞেস করল, যদিও তার চোখে একটা কৌতূহল ঝিলিক দিল। নয়নবাবু পাইপ থেকে ধোঁয়া ছেড়ে বললেন, ভূত হয়তো আছে, তবে ভূতের চেয়েও ভয়ঙ্কর জিনিস আছে, জানিস? তিনি নীলার দিকে তাকালেন, আর তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যে নীলা এক মুহূর্তের জন্য অস্বস্তি বোধ করল। কী জিনিস? নীলা জানতে চাইল। তার গলায় একটা দুষ্টু টোন। মানুষের মন, নয়নবাবু বললেন। তারপর হঠাৎ হেসে উঠলেন। তুই কি কখনো কারো মনে ঝুঁকে দেখেছিস নীলা? কি লুকিয়ে থাকে তা জানিস না। নীলা হাসল, কিন্তু তার মনে একটা অদ্ভুত খটকা লাগল। দাদুর কথার মধ্যে কিছু একটা ছিল, যেন তিনি শুধু গল্প করছেন না, কিছু বোঝাতে চাইছেন। সেই রাতে নীলা তার ঘরে শুয়ে শুয়ে ভাবছিল, এই বাড়িতে কি সত্যিই কিছু লুকিয়ে আছে, নাকি দাদু তাকে ভয় দেখাচ্ছেন মজা করার জন্য? পরদিন সকালে নীলা বাড়ির পুরনো অংশে ঘুরতে গিয়ে একটা তালাবন্ধ ঘর দেখল। দরজাটা পুরনো, কাঠের উপরে অদ্ভুত কিছু নকশা খোদাই করা। সে দরজায় কান লাগিয়ে শুনল, ভেতর থেকে যেন কিছু একটা নড়াচড়ার শব্দ আসছে। হঠাৎ পেছন থেকে নয়নবাবুর গলা ভেসে এল, ওখানে কি করছিস নীলা? নীলা চমকি উঠল। দাদু, এই ঘরে কি আছে? তুমি তালা দিয়ে রেখেছ কেন? নয়নবাবু এগিয়ে এলেন। তার হাতে একটা পুরনো চাবির গোছা। এটা আমার ব্যক্তিগত ঘর, ওখানে তোর কিছু দেখার নেই। তার গলায় একটা শান্ত কিন্তু কঠিন সুর ছিল। নীলা আর কিছু বলল না, কিন্তু তার মনে একটা সন্দেহ জন্ম নিল। দাদু কি লুকোচ্ছেন? সেই রাতে বাড়িতে বিদ্যুৎ চলে গেল। বাইরে ঝড় আর বৃষ্টি। নীলা তার ঘরে মোমবাতি জ্বালিয়ে বসেছিল। হঠাৎ দরজায় একটা শব্দ হলো। সে ভয়ে ভয়ে দরজা খুলল, দেখল নয়নবাবু দাঁড়িয়ে, তার হাতে একটা পুরনো লণ্ঠন। ভয় পাচ্ছিস? চল আমার ঘরে বসি। বাড়িতে তো আর কেউ নেই, আমরা দুজনই আছি। তার কথার মধ্যে একটা অদ্ভুত উষ্ণতা ছিল, কিন্তু নীলার মনে হলো এই উষ্ণতার পেছনে কিছু একটা লুকিয়ে আছে। নয়নবাবু নীলাকে তার ঘরে নিয়ে গেলেন। ঘরের মাঝে একটা পুরনো টেবিল, তার উপর কিছু পুরনো ছবি আর চিঠি ছড়ানো। নীলা একটা ছবি তুলে দেখল, একটা মেয়ে দেখতে অনেকটা তার মতো, কিন্তু বয়সে একটু বড়। দাদু, এটা কে? নীলা জিজ্ঞেস করল। নয়নবাবু একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, এটা তো দিদিমার ছবি, তুই ওর মতোই দেখতে, জানিস? তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি খেলে গেল, যেন সে নীলাকে দেখছে না, অন্য কাউকে দেখছে। নীলার মনে একটা অস্বস্তি জাগল। দাদুর এই কথা, এই দৃষ্টি আর এই পুরনো বাড়ির নিঃশব্দতা, সব মিলিয়ে কিছু একটা ঠিক নেই। সে হাসার চেষ্টা করে বলল, দাদু, তুমি তো বেশ দুষ্টু, তাই না? আমাকে ভয় দেখাচ্ছ।
কিন্তু তার হাসির পেছনে একটা ভয় লুকিয়েছিল। নয়নবাবু শুধু হাসলেন। দুষ্টু, হয়তো, তবে এই বাড়িতে দুষ্টুমির অনেক রকম আছে নীলা। তুই থাক, ধীরে ধীরে সব জানতে পারবি। নীলার মনটা অস্থির হয়ে উঠল। নয়নবাবুর সেই রাতের কথা, তার চোখের অদ্ভুত দৃষ্টি আর তালাবন্ধ ঘরের কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে ভাবল, দাদু কি সত্যি কিছু লুকোচ্ছেন, নাকি এটা তার দুষ্টুমির একটা অংশ? নীলার কৌতূহল তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল সেই তালাবন্ধ ঘরের দিকে। সে ঠিক করল, যেভাবেই হোক সে ঘরের ভেতরে কি আছে তা জানতে হবে। পরদিন সকালে নয়নবাবু বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। বাড়িতে শুধু নীলা আর সেই পুরনো নিস্তব্ধ দেয়ালগুলো। সে দ্রুত ঘরে ঘুরতে শুরু করল। তার হাতে একটা পুরনো হেয়ারপিন ছিল, যেটা সে কলেজে বন্ধুদের কাছ থেকে তালা খোলার কৌশল শিখে রেখেছিল। তালাবন্ধ ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার বুকটা ধকধক করছিল। সে কান লাগিয়ে শুনল, ভেতরে কোনো শব্দ নেই। তবু তার মনে হল দরজার ওপারে কিছু একটা তাকে ডাকছে। হেয়ারপিন দিয়ে তালাটা নিয়ে ঘষ্টাঘষ্টি করতে করতে হঠাৎ একটা ক্লিক শব্দ হলো। তালা খুলে গেছে। নীরা দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল। ভেতরে অন্ধকার আর একটা বাসি গন্ধ। সে তার ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরে ঢুকল। ঘরের মাঝে একটা পুরনো কাঠের টেবিল, তার উপরে কিছু ধুলোমাখা বাক্স আর একটা বড় আয়না। আয়নাটার কাছে ফ্যাটল, আর তার পাশে একটা পুরনো ছবির ফ্রেম। নীলা ছবিটা তুলে দেখল, এটা সেই মেয়ের ছবি যেটা দাদু তার দিদিমা বলেছিলেন। কিন্তু ছবির পেছনে হাতে লেখা একটা নাম, শ্যামলী, 1985। নীলার মাথায় প্রশ্ন জাগল, দিদিমার নাম তো ছিল রাধা, তাহলে শ্যামলী কে? ঘরের কোণে একটা লোহার বাক্স ছিল, যেটার উপরে একটা ভারী তালা। নীলা চেষ্টা করল, কিন্তু তালা খুলল না। হঠাৎ তার পায়ের কাছে কিছু একটা ঠেকল। নিচে তাকিয়ে দেখল একটা পুরনো ডায়েরি। সে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, এই বাড়ি আমার গোপনীয়তার জায়গা। যে এখানে ঢুকবে সে আমার সাথে বাঁধা পড়বে। নীলার গায়ে কাঁটা দিল। হাতের লেখাটা দাদুর মতোই মনে হলো। কিন্তু কেন এমন লিখলেন তিনি? ডায়েরির আরও কয়েকটা পাতায় অদ্ভুত কথা লেখা ছিল। এক জায়গায় লেখা, শ্যামলীর হাসি আমাকে পাগল করে দেয়। ওর চোখে আমি নিজেকে হারিয়ে ফেলি, কিন্তু এটা ঠিক নয়, তবু আমি থামতে পারি না। নীলার মাথা ঘুরে উঠল। শ্যামলী কে, আর দাদু কেন এমন লিখলেন? তার মনে হলো এই ঘরে কিছু একটা ভয়ঙ্কর গোপনীয়তা লুকিয়ে আছে। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ। নয়নবাবু ফিরে এসেছেন। নীলা তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে বুকের কাছে চেপে ধরল। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তালাটা আর লাগছিল না। পায়ের শব্দ কাছে আসছে। নীলা দৌড়ে তার ঘরে গিয়ে ডায়েরিটা বালিশের নিচে লুকিয়ে ফেলল। সন্ধ্যায় নয়নবাবু নীলাকে ডাকলেন। নীলা, চল, আজ আমরা একসাথে রান্না করি। বাড়িতে তো আর কেউ নেই, আমরা দুজনে মজা করব। তার গলায় একটা অদ্ভুত উৎসাহ ছিল। নীলা হাসার চেষ্টা করল, কিন্তু তার মনে ডায়েরির কথাগুলো ঘুরছিল। রান্নাঘরে নয়নবাবু নীলার খুব কাছে এসে দাঁড়ালেন। তুই জানিস নীলা, তুই যখন হাসিস তোর চোখে একটা জাদু থাকে, ঠিক শ্যামলীর মতো। নীলার গা ছমছম করে উঠল। দাদু কেন বারবার শ্যামলীর কথা বলছেন? আর কেন তার দৃষ্টি এমন যেন সে নীলাকে দেখছে না, অন্য কাউকে দেখছে? রাতে খাওয়ার সময় নয়নবাবু বললেন, নীলা, তুই কি আজ কোথাও গিয়েছিলি? আমার মনে হচ্ছে বাড়ির কিছু জিনিস নড়ানড়ি হয়েছে। তার গলায় একটা শান্ত কিন্তু ধারালো সুর। নীলা মুখ নিচু করে বলল, না দাদু, আমি তো বাগানে ঘুরছিলাম। কিন্তু তার হাত কাঁপছিল। সে বুঝতে পারল দাদু কিছু একটা সন্দেহ করছেন। সেই রাতে নীলা ডায়েরিটা আরও পড়ল। একটা পাতায় লেখা ছিল, শ্যামলী আমাকে বলেছিল এই বাড়ি আমাদের গোপন জায়গা, কিন্তু তারপর সে চলে গেল। আমি তাকে ফিরিয়ে আনব, যেভাবেই হোক। নীলার মনে হল এই শ্যামলী নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিল দাদুর জীবনে। কিন্তু কেন দাদু তাকে শ্যামলীর সাথে তুলনা করছেন? আর সেই তালাবন্ধ ঘরে আর কি লুকিয়ে আছে? পরদিন সকালে নীলা বাগানে বসে ভাবছিল। হঠাৎ সে দেখল বাড়ির পেছনের একটা পুরনো কুঁয়ো। কুঁয়োর মুখে একটা ভারী পাথর। তার মনে হল এই কুয়োর সাথেও কিছু রহস্য আছে। সে কাছে গিয়ে দেখল পাথরের ওপরে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। ঠিক তখনই নয়নবাবু পেছন থেকে বলে উঠলেন, নীলা, ওখানে যাস না, ওটা বিপদের জায়গা। তার গলায় এবার একটা কঠিন সুর।
নীলা পেছন ফিরে দেখল দাদুর হাতে একটা পুরনো চাবির গোছা। সেই চাবি কি তালাবন্ধ ঘরের, নাকি কুয়োর কোনো গোপনীয়তার? নীলার মনে একটা ভয় মিশে গেল। দাদুর এই বাড়ি, তার কথা, তার দৃষ্টি, সবকিছু যেন একটা জালের মতো তাকে ঘিরে ফেলছে। সে ঠিক করল সে শ্যামলীর রহস্য জানবেই, আর সেই তালাবন্ধ ঘরের লোহার বাক্সটা খুলতে হবে। কিন্তু দাদুর চোখ এড়িয়ে এটা করা সহজ হবে না। নীলার মনটা আর শান্ত নেই। তালাবন্ধ ঘরের ডায়েরি, শ্যামলীর নাম আর নয়নবাবুর অদ্ভুত দৃষ্টি সব মিলিয়ে তার মাথায় একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে, যেটা দাদু তাকে জানতে দিতে চান না। কিন্তু নীলার দুষ্টু মন আর কৌতূহলী স্বভাব তাকে থামতে দিচ্ছিল না। সে ঠিক করল সে কুয়োর রহস্য আর ডায়েরির বাকি পাতাগুলো পড়ে শ্যামলীর সত্যিটা জানবে। পরদিন সকালে নয়নবাবু বাড়িতে ছিলেন। তিনি বাগানে বসে একটা পুরনো বই পড়ছিলেন, কিন্তু তার চোখ বারবার নীলার দিকে চলে যাচ্ছিল। নীলা বুঝতে পারছিল দাদু তাকে নজরে রাখছেন। নীলা, তুই আজ বাগানে কাজ করবি আমার সাথে? এই ফুলগুলোর যত্ন নিতে হবে। নয়নবাবু বললেন, তার গলায় একটা উষ্ণতা। কিন্তু নীলার মনে হল এই উষ্ণতার পেছনে কিছু একটা লুকিয়ে আছে। ঠিক আছে দাদু, আমি আসছি, নীলা হেসে বলল। কিন্তু তার মন অন্য জায়গায়। সে বাগানে কাজ করার ভান করছিল, কিন্তু তার চোখ বারবার কুয়োর দিকে চলে যাচ্ছিল। সেই পাথরের ওপরে খোদাই করা চিহ্নগুলো তার মাথায় ঘুরছিল। সেগুলো কি কোনো সংকেত, নাকি শুধুই পুরনো নকশা? দুপুরে নয়নবাবু ঘরে ঢুকে গেলেন বিশ্রাম করতে। নীলা সুযোগ পেয়ে গেল। সে দ্রুত কুয়োর কাছে গেল। পাথরটা ভারী ছিল, কিন্তু নীলা হাল ছাড়ার পাত্রী নয়। সে একটা লোহার রড দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে পাথরটা একটু সরে গেল, আর কুয়োর মুখ খুলে গেল। ভেতরে অন্ধকার আর একটা ঠান্ডা ভেজা গন্ধ ভেসে এলো। নীলা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে তাকালো। কুয়োর দেয়ালে কিছু ধাতব সিঁড়ি নেমে গেছে। এটা কি শুধু কুয়ো, নাকি এর নিচে আরও কিছু আছে? নীলার বুক ধকধক করছিল। সে জানে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তার কৌতূহল তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করল। কয়েক ধাপ নামতেই তার পায়ে কিছু একটা ঠেকল। ফ্ল্যাশলাইটের আলোয় দেখল একটা পুরনো ধাতব বাক্স, ঠিক তালাবন্ধ ঘরের বাক্সটার মতো। বাক্সের উপরে একটা নাম খোদাই করা, শ্যামলী। নীলার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই বাক্সটা এখানে কি করছে? সে বাক্সটা খোলার চেষ্টা করল, কিন্তু তালা ছিল। হঠাৎ পেছন থেকে একটা শব্দ হলো, যেন কেউ পাথর নড়াচড়া করছে। নীলা চমকে উঠে তাকালো। কুয়োর মুখে একটা ছায়া। নীলা! নয়নবাবুর গলা। তার কণ্ঠে এবার রাগ মিশে আছে। আমি তোকে বলেছিলাম এখানে আসবি না। নীলা তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে এলো। নয়নবাবু কুয়োর মুখে দাঁড়িয়ে, তার চোখে আগুন। তুই কেন আমার কথা শুনিস না নীলা? এই বাড়ির কিছু জিনিস তোর জানার কথা নয়। তার গলায় এমন একটা তীব্রতা ছিল যে নীলা এক পা পিছিয়ে গেল। দাদু, আমি শুধু দেখছিলাম, নীলা কাপা গলায় বলল। কিন্তু তার মনে হলো দাদুর এই রাগের পেছনে ভয় আছে। কি লুকোচ্ছেন তিনি? নয়নবাবু একটু শান্ত হলেন, কিন্তু তার দৃষ্টি এখনও নীলার ওপর স্থির। চল, ঘরে যাই। বাড়িতে আমরা দুজনই আছি, তাই না? আমাদের একসাথে থাকতে হবে। তার কথার মধ্যে একটা অদ্ভুত ইঙ্গিত ছিল, যেন তিনি নীলাকে কাছে রাখতে চান, কিন্তু কেন তা বোঝা যাচ্ছিল না। সেই রাতে নীলা ডায়েরিটা আরও পড়ল। একটা পাতায় লেখা ছিল, শ্যামলী আমাকে বলেছিল আমরা এই বাড়িতে চিরকাল একসাথে থাকব, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তাকে ফিরিয়ে আনব, যেভাবেই হোক। এই বাড়ি আমাদের গোপনীয়তার জায়গা। আরেকটা পাতায় লেখা, তার চোখ, তার হাসি, আমি তাকে ভুলতে পারি না। আজও আমি তার জন্য অপেক্ষা করি। নীলার মনে হল শ্যামলী কেবল দাদুর অতীতের কেউ নয়, তার সাথেই বাড়ির একটা গভীর রহস্য জড়িত। পরদিন সকালে নয়নবাবু লক্ষ্য করল নীলা তাকে আরও কাছ থেকে নজরে রাখছেন। তিনি বাড়ির চারপাশে ঘুরছেন, যেন কিছু খুঁজছেন। নীলা বুঝতে পারল দাদু বুঝে গেছেন যে সে তালাবন্ধ ঘরে ঢুকেছিল, সেই ডায়েরিটা লুকিয়ে রেখেছিল। কিন্তু তার ভয় হচ্ছিল দাদু যদি সেটা খুঁজে পান। দুপুরে নয়নবাবু হঠাৎ নীলাকে ডাকলেন।
নীলা, চল, আজ আমরা একটা পুরনো খেলা খেলব। তার ঠোঁটে একটা হাসি, কিন্তু সেই হাসি নীলার কাছে অস্বস্তিকর লাগল। তিনি একটা পুরনো বোর্ড গেম বের করলেন, যেটা দেখে মনে হয় বহু বছর ধরে কেউ ছোঁয়নি। এটা আমি আর শ্যামলী খেলতাম, নয়নবাবু বললেন, তার চোখে একটা দূরের দৃষ্টি। তুই খেলবি আমার সাথে, তাই না? নীলা খেলায় মন দিতে পারছিল না। তার মনে শুধু একটাই প্রশ্ন, শ্যামলীকে, আর দাদু কেন তাকে বারবার শ্যামলীর সাথে তুলনা করছেন? খেলার মাঝে নয়নবাবু হঠাৎ নীলার হাত ধরলেন। তোর হাতটা ঠিক শ্যামলীর মতো, নরম, উষ্ণ। তার কথার মধ্যে একটা অদ্ভুত ঘোর, যেন তিনি নীলাকে দেখছেন না, অন্য কাউকে দেখছেন। নীলা হাত ছাড়িয়ে নিল। তার বুকের ভেতর একটা অস্বস্তির দানা বাঁধছিল। সেই রাতে নীলা ঘুমাতে পারল না। তার মনে হল বাড়ির দেওয়ালগুলো যেন ফিসফিস করছে। হঠাৎ তার ঘরের জানালায় একটা শব্দ হলো। সে উঠে দেখল জানালার বাইরে কিছু নেই, কিন্তু মাটিতে একটা পুরনো চিঠি পড়ে আছে। চিঠিটা তুলে সে পড়ল। লেখা ছিল, নীলা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। এখানে থাকলে তুমি শ্যামলীর মতো হারিয়ে যাবে। চিঠির নিচে কোনো নাম নেই। নীলার হাত কাঁপতে লাগল। এটা কে লিখল? দাদু, নাকি এই বাড়িতে আরও কেউ আছে? নীলার হাতে সেই পুরনো চিঠিটা এখনও কাঁপছিল। নীলা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। এখানে থাকলে তুমি শ্যামলীর মতো হারিয়ে যাবে। কথাগুলো তার মাথায় ঘুরছিল। কে এই চিঠি লিখল? দাদু, নাকি এই বাড়িতে আরও কেউ আছে যার কথা নীলা জানে না? তার মনে হলো এই বাড়ির দেয়ালগুলো যেন তার সাথে কথা বলছে, কিন্তু তা বোঝার ক্ষমতা তার নেই। সকালে নীলা ঠিক করল সে চিঠির রহস্য জানবেই। সে লক্ষ্য করল নয়নবাবু আজ আরও বেশি সতর্ক। তিনি বাড়ির চারপাশে ঘুরছেন, যেন কিছু হারিয়ে গেছে। নীলার মনে হল দাদু বুঝে গেছেন যে সে ডায়েরিটা নিয়েছে। সে ডায়েরিটা তার ব্যাগের গভীরে লুকিয়ে রেখেছিল, কিন্তু তার ভয়ে হচ্ছিল দাদু যদি সেটা খুঁজে পান। নীলা, তুই আজ কোথাও যাসনি, ঠিক আছে? আমি বাইরে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, নয়নবাবু বললেন। তার গলায় একটা শান্ত সুর, কিন্তু নীলার মনে হল এটা যেন একটা ফাঁদ। তিনি বেরিয়ে যাওয়ার আগে নীলার দিকে তাকালেন, আর তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি, যেন তিনি নীলাকে দেখছেন না, শ্যামলীকে দেখছেন। তুই আমার ভালো নাতনি, তাই না? আমরা দুজনে এই বাড়িটা অনেক মজা করব, তিনি বললেন। তার ঠোঁটে একটা হাসি খেলে গেল। নীলার গা ছমছম করে উঠল। নয়নবাবু বেরিয়ে যাওয়ার পর নীলা দ্রুত কাজে লেগে গেল। সে প্রথমে চিঠিটা আরেকবার পড়ল। হাতের লেখাটা তার চেনা মনে হল, কিন্তু নিশ্চিত হতে পারল না। সে বাড়ির চারপাশে ঘুরে দেখল কোথাও কোনো সূত্র পাওয়া যায় কিনা। বাড়ির পেছনের বাগানে গিয়ে সে লক্ষ্য করল কুয়োর পাথরটা আবার জায়গায় ফিরিয়ে রাখা হয়েছে, কিন্তু পাথরের পাশে মাটিতে কিছু অদ্ভুত পায়ের ছাপ। ছাপগুলো ছোট, যেন কোনো মেয়ের। নীলার মনে হল এটা তার নিজের ছাপ নয়। তাহলে কে এখানে এসেছিল? নীলা ডায়েরিটা বের করে আরও পড়তে শুরু করল। একটা পাতায় লেখা ছিল, শ্যামলী আমাকে বলেছিল এই কুয়ো আমাদের গোপন জায়গা। আমরা এখানে লুকিয়ে থাকতাম যখন সবাই ঘুমিয়ে পড়ত, কিন্তু তারপর সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তাকে ফিরিয়ে আনব, এই বাড়িতেই। নীলার মাথা ঘুরে উঠল। শ্যামলী কি এই বাড়িতে থাকত? আর দাদু কেন বলছেন তিনি তাকে ফিরিয়ে আনবেন? শ্যামলী কি মারা গেছে, নাকি অন্য কিছু? নীলা ঠিক করল সে তালাবন্ধ ঘরের সেই লোহার বাক্সটা খুলবেই। সে আবার ঘরে ঢুকল, এবার আরও সতর্কভাবে। তালা খোলার জন্য তার হেয়ারপিন কাজে লাগল না, কিন্তু সে লক্ষ্য করল ঘরের কোণে একটা পুরনো টুলবক্স পড়ে আছে। তার মধ্যে একটা ছোট হাতুড়ি আর ছেনি পেল। অনেক চেষ্টার পর সে লোহার বাক্সের তালাটা ভাঙল। ভেতরে একটা পুরনো শাড়ি, কিছু চিঠি আর একটা ছোট লকেট। লকেটের ভেতরে একটা ছবি, শ্যামলী আর নয়নবাবু খুব কাছাকাছি দাঁড়িয়ে, দুজনের মুখে হাসি। নীলার বুক ধক করে উঠল। এই সম্পর্ক কি ছিল? চিঠিগুলো পড়তে শুরু করল নীলা। একটা চিঠিতে লেখা, নয়ন, তুমি জানো আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমরা এই বাড়িতে চিরকাল লুকিয়ে থাকতে পারি। শ্যামলী। নীলার মাথা ঘুরে গেল। শ্যামলী কি দাদুর সাথে কোনো নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল? আর দাদু কেন তাকে শ্যামলীর সাথে তুলনা করছেন? হঠাৎ বাইরে পায়ের শব্দ।
নয়নবাবু ফিরে এসেছেন। নীলা তাড়াতাড়ি চিঠি আর লকেট লুকিয়ে ফেলল, কিন্তু বাক্সটা বন্ধ করার সময় পেল না। নয়নবাবু ঘরে ঢুকলেন, আর তার চোখ পড়ল খোলা বাক্সের উপর। নীলা, তার গলায় এবার রাগের চেয়েও বেশি কিছু, যেন একটা আঘাত। তুই আমার জিনিসে হাত দিয়েছিস? আমি তোকে বলেছিলাম এই ঘরে আসবি না। নীলা পিছিয়ে গেল। দাদু, আমি শুধু জানতে চাইছিলাম শ্যামলী কে? তুমি কেন আমাকে তার সাথে তুলনা করো? তার গলায় ভয় মিশে গেলেও একটা জেদ ছিল। নয়নবাবু একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, শ্যামলী আমার জীবনের একটা অংশ ছিল। তুই তার মতো নীলা। তোর চোখ, তোর হাসি সব আমাকে তার কথা মনে করায়। তার গলায় একটা অদ্ভুত ঘোর। নীলার গা ছমছম করে উঠল। দাদু কাছে এগিয়ে এলেন, তার হাত নীলার কাঁধে। আমরা এই বাড়িতে একসাথে থাকতে পারি নীলা, শুধু আমরা দুজন। নীলা দ্রুত পিছিয়ে গেল। দাদু, তুমি ঠিক আছো? আমি তোমার নাতনি। তার গলায় ভয় আর বিস্ময় মিশে গেল। নয়নবাবু হাসলেন, কিন্তু সেই হাসি নীলার কাছে ভয়ঙ্কর লাগল। আমি জানি নীলা, কিন্তু তুই যখন এখানে এসেছিস, তুই এই বাড়ির অংশ হয়ে গেছিস। সেই রাতে নীলা তার ঘরে দরজা বন্ধ করে শুয়েছিল। তার মনে হলো বাড়ির বাইরে কেউ হাঁটছে। সে জানালার কাছে গিয়ে দেখল কুয়োর কাছে একটা ছায়া। নয়নবাবু কি আবার কুয়োর কাছে গেছেন, নাকি এটা অন্য কেউ? নীলার মনে হলো এই বাড়িতে শ্যামলীর ছায়া এখনও ঘুরে বেড়াচ্ছে। সে ঠিক করল পরদিন সে কুয়োর সেই বাক্সটা খুলবেই। কিন্তু তার আগে আরেকটা চিঠি তার দরজার নিচ দিয়ে ঢুকে পড়ল। নীলা তুলে পড়ল। নীলা, তুমি যা জানতে চাইছ তা তোমাকে ধ্বংস করবে। চলে যাও এক্ষুনি। নীলার হৃৎপিণ্ড থেমে গেল। এই চিঠি কে লিখছে, আর শ্যামলীর সাথে দাদুর সম্পর্কের সত্যিটা কি? নীলার মনটা আর শান্ত নেই। দ্বিতীয় চিঠিটা তার হাতে এখনও কাঁপছে। নীলা, তুমি যা জানতে চাইছ তা তোমাকে ধ্বংস করবে। চলে যাও এখনই। কথাগুলো তার মাথায় গেঁথে গেছে। কে এই চিঠি লিখছে? দাদু? নাকি এই বাড়িতে অন্য কেউ আছে যে তাকে সতর্ক করছে? নীলা জানে এই বাড়ি আর নিরাপদ নয়, কিন্তু তার দুষ্টু মন আর কৌতূহল তাকে পিছু হটতে দিচ্ছিল না। সে ঠিক করল আজ রাতেই সে কুয়োর সেই বাক্সটা খুলবে আর শ্যামলীর রহস্যের শেষ দেখবে। সকালে নয়নবাবু বাড়িতে ছিলেন। তিনি নীলার দিকে তাকাচ্ছিলেন এমনভাবে যেন তিনি তার মনের ভেতরটা পড়তে চাইছেন। নীলা, তুই ঠিক আছিস তো? তুই কেমন যেন চুপচাপ হয়ে গেছিস। তিনি বললেন, তার ঠোঁটে একটা হাসি, কিন্তু সেই হাসি নীলার কাছে আর মজার লাগছিল না। তার মনে হলো দাদু কিছু একটা সন্দেহ করছেন। দাদু, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। নীলা মুখে হাসি ঝুলিয়ে বলল, কিন্তু তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। দুপুরে নয়নবাবু বাগানে গেলেন। নীলা সুযোগ পেয়ে গেল। সে দ্রুত তার ঘরে গিয়ে ডায়েরিটা বের করল। শেষ কয়েকটা পাতা পড়তে তার হাত কাঁপছিল। এক জায়গায় লেখা ছিল, শ্যামলী আমাকে বলেছিল আমাদের ভালোবাসাই বাড়ির দেয়ালে চিরকাল থাকবে, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। আমি তাকে কুয়োর কাছে শেষ দেখেছিলাম। সে বলেছিল সে ফিরে আসবে। আমি এখনও অপেক্ষা করি। নীলার মাথা ঘুরে গেল। কুয়ো? শ্যামলীকে কুয়োর কাছে কিছু ঘটেছিল, আর দাদু কেন বলছেন তিনি এখনও অপেক্ষা করছেন? নীলা আর দেরি করতে চাইল না। সে জানত রাতের আগে কুয়োর কাছে যাওয়া ঝুঁকিপূর্ণ, কিন্তু তার আর ধৈর্য ছিল না। সে বাড়ির পেছনে গেল, কুয়োর পাথরটা আবার সরানোর চেষ্টা করল। এবার পাথরটা সহজেই সরে গেল, যেন কেউ ইতিমধ্যে এটা নড়িয়েছে। নীলা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করল। কুয়োর নিচে সেই ধাতব বাক্সটা এখনও ছিল, তার ওপরে শ্যামলীর নামটা খোদাই করা। নীলা তার ব্যাগ থেকে একটা ছোট হাতুড়ি বের করল, যেটা সে তালাবন্ধ ঘর থেকে নিয়েছিল। অনেক চেষ্টার পর তালাটা ভেঙে গেল। বাক্স খুলতেই নীলার চোখ কপালে উঠল। ভেতরে একটা পুরনো শাড়ি, কিছু গয়না আর একটা ছোট্ট ডায়েরি। ডায়েরিটা খুলতেই নীলা দেখল এটা শ্যামলীর লেখা। প্রথম পাতায় লেখা, এই বাড়ি আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন এটা আমার কারাগার। নয়ন আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা আমাকে গ্রাস করছে। আমি পালাতে চাই, কিন্তু পারছি না। নীলার হৃৎপিণ্ড থেমে গেল।
শ্যামলী কি বাদুর অত্যাচারের শিকার হয়েছিল? আরেকটা পাতায় লেখা, কুয়ো আমাদের গোপন জায়গা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা আমার শেষ জায়গা হবে। নয়ন আমাকে ছাড়বে না। নীলা আর পড়তে পারল না। তার মনে হলো শ্যামলী এই বাড়িতে হারিয়ে গেছে, আর দাদুর সাথে তার সম্পর্ক ছিল অন্ধকার, নিষিদ্ধ। কিন্তু শ্যামলী কে ছিল? দিদিমা নয়। তাহলে কি দাদুর কোনো আত্মীয়, নাকি অন্য কেউ? নীলার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। দাদু কি তাকে শ্যামলীর জায়গায় ভাবছেন? হঠাৎ কুয়োর মুখে একটা ছায়া। নীলা চমকে উঠল। নয়নবাবু দাঁড়িয়ে, তার হাতে একটা লণ্ঠন। নীলা, তুই কেন আমার কথা শুনিস না? তার গলায় এবার রাগের চেয়েও বেশি কিছু, যেন একটা অধিকার। আমি তোকে বলেছিলাম এই বাড়ির কিছু জিনিস তোর জানার কথা নয়। নীলা পিছিয়ে গেল, তার হাতে শ্যামলীর ডায়েরি। দাদু, শ্যামলী কে? তুমি তার সাথে কি করেছিলে, আর আমাকে কেন তার সাথে তুলনা করো? তার গলায় ভয় আর জেদ মিশে গেল। নয়নবাবু একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, শ্যামলী আমার সব ছিল। সেই বাড়িতে এসেছিল ঠিক তোর মতো। তার চোখ, তার হাসি সব আমাকে পাগল করে দিয়েছিল, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। আমি তাকে থামিয়েছি। তার কথার মধ্যে একটা অন্ধকার ঘোর। নীলার গা ছমছম করে উঠল। তুমি তাকে কি করেছিলে দাদু? নীলা প্রায় চিৎকার করে বলল। তুমি কি তাকে? তার কথা শেষ হল না। নয়নবাবু এগিয়ে এলেন, তার হাত নীলার কাঁধে। তুই শ্যামলীর মতো নীলা, তুই এই বাড়িতে থাকতে পারিস আমার সাথে। আমরা একসাথে থাকব চিরকাল। তার চোখে একটা অদ্ভুত আলো, যেন তিনি নীলাকে নয় শ্যামলীকে দেখছেন। নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল, কিন্তু নয়নবাবু তার পথ আটকে দাঁড়ালেন। তুই কোথায় যাবি নীলা? এই বাড়ি তোর জায়গা। তার গলায় একটা অস্বাভাবিক শান্তি। নীলার মনে হলো সে এখনই পালাতে না পারলে শ্যামলীর মতো তারও সেই বাড়িতে হবে। ঠিক তখনই কুয়োর বাইরে একটা শব্দ হলো। নীলা চমকে তাকালো। একটা ছায়া, কিন্তু এবার নয়নবাবু নন, একজন বৃদ্ধ মহিলা, গ্রামের পাশের বাড়ির মালতী কাকিমা। তিনি হাতে একটা কাঠি নিয়ে দাঁড়িয়ে। নয়ন, তুই আর কতদিন এই পাগলামি করবি? তার গলায় কঠিন সুর। নীলা বিস্ময়ে তাকিয়ে রইল। মালতী কাকিমা এগিয়ে এলেন। নীলা, তুই চলে যা, এই বাড়ি তোর জন্য নিরাপদ নয়। তিনি নয়নবাবুর দিকে তাকালেন। শ্যামলী তোর নিজের মেয়ে ছিল নয়ন। তুই তার সাথে যা করেছিলি তাই গ্রাম কখনো ভোলেনি। তুই কি নীলার সাথেও তাই করতে চাস? নীলার মাথা ঘুরে গেল। শ্যামলী দাদুর মেয়ে ছিল, তাহলে দাদুর সেই অস্বাভাবিক ভালোবাসা? নীলার বমি পেতে লাগল। নয়নবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন, তার চোখে একটা ফাঁকা দৃষ্টি। মালতী, তুই কিছু জানিস না, তিনি ফিসফিস করে বললেন। শ্যামলী আমাকে ভালোবাসত, সে ফিরে আসবে। মালতী কাকিমা নীলাকে ধরে কুয়ো থেকে বের করে আনলেন। নীলা, এই চিঠিগুলো আমি লিখেছিলাম। আমি জানতাম নয়ন আবার তার পুরনো পাগলানি শুরু করেছে। শ্যামলীকে সেই কুয়োতে ফেলে দিয়েছিল যখন সে পালাতে চেয়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোকে বাঁচাতে চাই। নীলা কাঁপতে কাঁপতে তার জিনিসপত্র গুছিয়ে নিল। মালতী কাকিমা তাকে গ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছে দিলেন। নীলা শেষবার বাড়ির দিকে তাকালো। নয়নবাবু দরজায় দাঁড়িয়ে, তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। নীলা, তুই ফিরে আসবি তাই না? তিনি ফিসফিস করে বললেন। নীলা আর পেছন ফিরল না। বাসে উঠে নীলা ভাবছিল এই বাড়ির দেওয়ালগুলো কত গোপনীয়তা লুকিয়ে রেখেছে। শ্যামলীর হারিয়ে যাওয়া, দাদুর অন্ধকার মন, সব যেন একটা দুঃস্বপ্ন। কিন্তু তার মনে একটা প্রশ্ন রয়ে গেল। দাদু কি সত্যিই শ্যামলীকে হত্যা করেছিলেন, নাকি এর পেছনে আরও কিছু আছে? আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাই।